আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কোন অধ্যায় শুরু করব? উৎপাদন ব্যয় বিবরণী। আচ্ছা, উৎপাদন ব্যয় বিবরণী। এটাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। হ্যাঁ, ইংলিশে বলে কস্ট অ্যাকাউন্টিং। ইংলিশের নামগুলো জানা উচিত, পাশাপাশি এটা কাজে লাগে। তাহলে হচ্ছে তুমি অধ্যায়ের নাম আবার বলো। অধ্যায়ের নাম কি বলো ভাই? উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী। এই ব্যয় বানানটা ঠিক রেখো, অনেকে বয়জা ফলা আকার দেয়। হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী। বাংলা দ্বিতীয় ই কেন মূর্ধন্য হয়? র এর পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, হ্যাঁ। উৎপাদন ব্যয় বিবরণী। এটা এই অধ্যায়টা আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য জানা উচিত। এটাকে ইংলিশে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। ওকে হুম, হুম। ওকে আচ্ছা, এটাকে উৎপাদন ব্যয় বিবরণী না বলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানও বলা যেতে পারে। ওকে জি। আচ্ছা, এই উৎপাদন ব্যয় বিবরণী যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস, এটা ইন্টারমিডিয়েট লেভেলে হবে না। হুম, ইন্টারমিডিয়েটের এক নিয়ম, একটু সামান্য পার্থক্য আছে। অ্যাডমিশন একটু শর্টকাট পড়া লাগে, আর ইন্টারমিডিয়েটে পুরো সম্পূর্ণ বিস্তারিত জানা লাগে। ঠিক আছে? আচ্ছা, উৎপাদন ব্যয় বিবরণী তৈরির একটা মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ। কি বলো কি? ব্যয় নির্ধারণ। মানে ব্যয় কয় টাকা হবে, কোথায় কয় টাকা হবে, কত টাকা ব্যয় হতে পারে, এইসব নির্ধারণ করার জন্য আমাদের যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় কি বলো কি? উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় তাহলে বিবরণী। পরীক্ষায় যদি আসে উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য কি, তার মনে রাখ, ব্যয় নির্ধারণ ব্যয় করা। নির্ধারণ। আর একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় কি বলো কি? নিয়ন্ত্রণ। আচ্ছা, তুমি বলতে পারো যে ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে হবে? এখানে তো লেখাই থাকে কোন ক্ষেত্রে কত টাকা আমাদের ব্যয় হয়েছে, তাই না? কোন হুম। ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে লেখাই থাকে। যেহেতু আমাদের ব্যয়গুলা সুস্পষ্ট করে লেখা থাকে, এই জন্য আমাদের জানা যায় কোথায় কত টাকা ব্যয় হয়েছে, এবং সে অনুযায়ী সেই ক্ষেত্রে আমাদের আয় যথেষ্ট পরিমাণ হয়েছে কিনা, এরকম না? হুম, হুম, তার মানে এই জন্য ব্যয় তখন জানার পরে ব্যয়টা নিয়ন্ত্রণ করা যায়, যে এই ক্ষেত্রে আর একটু কম ব্যয় করলে ভালো হতো, এই ক্ষেত্রে একটু এরকম ব্যয় করলে ভালো হতো। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, অ্যাডমিশনের জন্য অধ্যায়টা ইম্পর্টেন্ট, এটা ফালাই দেওয়ার মতো অধ্যায় না। যাই হোক, মেনলি এইচএসসি তে এই অধ্যায়টা সেরকম গুরুত্ব দিয়েছিল, খালি এমসিকিউ এর জন্য পড়েছিল। এই জন্য তো সমস্যা হয়ে গেছে, যে ব্যাপার না। আমরা কিছু কিছু জিনিসের অধ্যায় জানবো, সেটা হচ্ছে একত্রের। এটা বাদ দিয়ে সব কমন ছিল। হ্যাঁ, তো ও কারণে বলে ধুর। আচ্ছা এখন এইটা এসে দেখছি এটাই সবচেয়ে। আচ্ছা, এই উৎপাদন ব্যয় আবার দুইটি অনুযায়ী করা হয়, একটা আধুনিক পদ্ধতি আর একটা সনাতন পদ্ধতি। ওকে, এখন আমাদের এটা কখনোই আসবে না যে উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদন ব্যয়ের আবার পদ্ধতি দুইটি। কয়টি বলো কি? দুইটা পদ্ধতি। এই উৎপাদন ব্যয় নির্ধারণ বা উৎপাদন ব্যয় বিবরণী তৈরির পদ্ধতি দুইটি, একটা সনাতন হিসাব বিজ্ঞান, আর একটা কি বলো কি? আধুনিক। একটা সনাতন হিসাব বিজ্ঞান আর একটা আধুনিক হিসাব বিজ্ঞান। এটা আমরা হিসাব বিজ্ঞানের আধুনিক সনাতন আমরা নামগুলো জানি। তো এরকম নাই যে এখান থেকে সনাতন আর আধুনিকের ব্যবহার খুব একটা অ্যাডমিশনে লাগবে না, যা লাগবে না আমাদের জীবনে তা পড়বো না, এটা হচ্ছে সোজা কথা। ঠিক আছে? মানে হুম, এটা জানতে হবে, ওইটা পড়তে হবে, এটা না হলে হবে না, এরকম কথা মানে একেবারে গাঁজা করে কথা এগুলো। ঠিক আছে? মানে আমাদের বুঝছি। মনে রাখতে হবে যে যেগুলো আমাদের লাগবে আমরা সেগুলাই পড়বো, এরকম না? হুম, আচ্ছা, এখন আমাদের এই অধ্যায় ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামাল, এই প্রত্যক্ষ কাঁচামাল সম্পর্কে একটা সংজ্ঞা এটা আছে আমাদের কিসে লাগে, এটা আমাদের রিটেনে আসতে পারে। হ্যাঁ, প্রত্যক্ষ কাঁচামাল কাকে বলে? ওকে, হ্যাঁ, মনে রাখবা, যে সকল পণ্য সরাসরি উৎপাদনের সাথে সম্পর্ক। হ্যাঁ, প্রত্যক্ষ মানে তো সবসময়। ওকে, সরাসরি হুম, উৎপাদনের সাথে সম্পর্ক। ওকে, হুম। সেটা নালে হবেই না সম্পর্ক, তাকে বলা হবে কি বলো কি? প্রত্যক্ষ কাঁচামাল। কাঁচামাল। ওকে, হুম, আচ্ছা, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি। And প্রত্যক্ষ মজুরিটা কি জিনিস? যে সকল মজুরি বা শ্রমিক সরাসরি উৎপাদন কাজের সাথে সম্পর্ক। হুম। তাহলে মানে প্রত্যক্ষ থাকলে সরাসরি। হ্যাঁ, তাহলে যে সকল মজুরি সরাসরি কি বলো কি? উৎপাদনের সাথে জড়িত। সরাসরি উৎপাদনের সাথে জড়িত। ওকে, হুম, তাকে বলা হয়
প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরি এক জিনিস, প্রত্যক্ষ কাঁচামাল কি বলো কি আরেক জিনিস। আরেক জিনিস। এখন আমাদের পরোক্ষ কাঁচামাল, এইটা অ্যাডমিশন পরীক্ষায় লাগে, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে খুব একটা লাগেনি, একেবারেই লাগেনি। যে পরোক্ষ কাঁচামাল, এবার এটা মনে রাখবা, উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক না, কিন্তু ওই উৎপাদনকে এটা সাহায্য করে, সহায়ক হিসাবে হয়। মানে এক কথা সহায়ক পণ্য, যেগুলো আমাদের উৎপাদনের কাছে লাগে, সহায়ক পণ্য। যেমন আচ্ছা, যেমন বলতে সমস্যা নাই। যেটা আমি বলি, তোমরা হচ্ছে একটা বেঞ্চ বানাবা, সেখানে পেরেক লাগবে না? হ্যাঁ আচ্ছা, পেরেক কিন্তু লাগবে। আর কাঠ, কিন্তু কাঠ পেরেক আমার ঘরে অনেক আছে, কিন্তু পেরেক ছাড়া কাঠ দিয়ে কিন্তু বেঞ্চ বানানো যাবে। যেমন কাঠের গুজি করা যাবে, তারপরে বাঁশ দিয়ে পেরেক বানানো যায়। তোমাদের বাসায় দেখবা খাট দেখবা, ওখানে দেখবা পেরেক না, কিন্তু বাঁশের গুজি বলা হয়। কারণ দামি দামি দরজাতেও ওগুলো হ্যাঁ পাওয়া হ্যাঁ, যায়। ভেরি গুড। দামি দামি আসবাবপত্র, ভালো আসবাবপত্র বাঁশের গুজি দেওয়া হয়। পেরেক দিলে নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, পেরেক দিলে নড়বড়ে হয়ে যায়, কিন্তু বাঁশের গুজি সহজে নষ্ট হয় না। ঠিক আছে? তাহলে পেরেক না হলেও কিন্তু হবে, কিন্তু কাঠ কিন্তু লাগবে, এরকম না যেটা একেবারেই কাঠটা হ্যাঁ প্রত্যক্ষ হ্যাঁ, ও সহায়ক হিসাবে। যেমন এবার কাপড় তৈরিতে আগে সুতা লাগবে আর রং, যেমন রংটা হচ্ছে কাপড়ের একটা সৌন্দর্য বর্ধন সৃষ্টি করে। ওকে, পরোক্ষতাই। এখন এরকম। তারপর হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ওই আমি একটা আসবাবপত্র, যেমন রং করার সময়, আসবাবপত্র রং করার সময় কিন্তু ন্যাকড়া লাগে। ন্যাকড়া বোঝো? ন্যাকড়া ছেঁড়া কাপড়, অকেজো কাপড়, হ্যাঁ হ্যাঁ। ন্যাকড়া বলে, কেউ তেনা বলে, এরকম এক একটা এলাকায় এক একটা ভাষা। ঠিক আছে? অকেজো কাপড়। ওকে, এটা খালি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর পরোক্ষ কাঁচামাল, এটা আমাদের জানা উচিত ছিল, জেনে নিলাম। আচ্ছা, এবার পরোক্ষ মজুরি। আমি একটা কথা, সহজ কথা বলবো কি, আহ, প্রত্যক্ষ মজুরি বাদে সবই পরোক্ষ মজুরি। ওকে। ওকে, পরোক্ষ মজুরিটা আমাদের সংখ্যার মধ্যে আমরা লিখবো না, জাস্ট নামটা লিখছি। আমি বললাম প্রত্যক্ষ মজুরি বাদে সব কি, বলো কি? সবই পরোক্ষ মজুরি। তাহলে কর্মচারী বেতন পরোক্ষ মজুরি, ম্যানেজারের বেতন পরোক্ষ মজুরি, সুপারভাইজারের বেতন, তারপর ঝাড়ুদারের বেতন, গুদাম রক্ষকের বেতন, এরকম উৎপাদন পরিদর্শকের বেতন, এই সবগুলো আমাদের পরোক্ষ মজুরি। যেমন একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে সুপারভাইজারের বেতন। ওকে, সুপারভাইজারের বেতন, কথা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের গেল প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমাদের হিসাব বিজ্ঞানে আমরা যেটা উৎপাদন ব্যয় বিবরণী করেছিলাম, আমাদের ভালোভাবে মনে থাকা একটু উচিত যে আমরা কিভাবে করেছিলাম। যে আমাদের একটা যখন শখ করেছিলাম, দেখবা বিবরণ টাকা টাকার একটা শখ, আমি তোমাদের ব্যাচে করাইছি, এটা আমার মনে আছে, তোমার তো হয়তো মনে করনি তুমি, তবে আমি করাইছিলাম। আর দাগ টানা রাখছেন এমনি। ওকে, আচ্ছা, এখানে আমাদের লাইন লিখতে হবে উৎপাদন ব্যয় বিবরণী, সমস্যা নাই। এর মধ্যে প্রথমে আমাদের বসেটা প্রারম্ভিক কাঁচামাল, কি বলো কি? প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল যদি অঙ্কে না থাকে, তাহলে কি বসাবা? বাহার থেকে নিচে বসাবা? না। প্রারম্ভিক কাঁচামাল অঙ্কে খুব একটা থাকে না অ্যাডমিশন পরীক্ষায়। ওকে, এই প্রারম্ভিক কাঁচামাল মনে করো আছে 4 লক্ষ টাকা ধরে নাও। এবার এর সঙ্গে তুমি কাঁচামাল ক্রয়টা যোগ করবা। ওকে, আমি খুব সংক্ষেপে লিখবো, কাঁচামাল ক্রয়টা যোগ করবা। মনে করো 3 লক্ষ, কথার কথা, তাহলে আমাদের কত হবে? টোটালি 7 লক্ষ। এবার এখানে আমাদের মনে রাখবা যে ওই ক্রয় পরিবহন এগুলো যোগ করে নিতে হয়। হ্যাঁ, ক্রয় পরিবহনের সাথে যোগ করে বসাতে হয়। আমি নাই, মনে করো নাই, বসালাম না। ওকে, আচ্ছা, এবার এটা আমাদের করার পরে যেটা হলো, এবার এখান থেকে আমরা হ্যাঁ ভেরি গুড, এখান থেকে আমরা সমাপনীটা কি বলো কি? বাদ দেব। বাদ সমাপনী। দেখো, তোমার তো ভালোই মনে আছে মনে হচ্ছে। না, ওই যে ইয়ের মতো অনেকটা, অন্যান্য গুলাতেও একই রকম কাজই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলেছো। এটা অনেক অধ্যায়ে কাজে লাগে, ঠিক কথা, খারাপ বলেনি।
সমাপনী কাঁচামাল মনে করো আছে 1,00,000 টাকা, মনে করো থাকলো কত? 8,00,000, 6। 6,00,000। এই 6,00,000 নামটা কি বলতে পারবা? আহ, এই 6,00,000 নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। হুম, আমরা একটু বোঝার চেষ্টা করি হুম, কেন ব্যবহৃত কাঁচামাল। তোমার ঘরে আগের থেকে ধরে নাও 4,000 পিস মার্কার ছিল, হুম, তুমি বাজার থেকে আরো কিছু মার্কার কিনে নিয়ে আসলা 3,000 পিস। হ্যাঁ, আচ্ছা মার্কার না বলে এটা, মনে করো তোমার 4,00,000 কেজি একটা কাঁচামাল ছিল, দেখুন ঠিক আছে, কাঁচামাল ছিল, হুম, তুমি আরো কাঁচামাল কিনে এসো 3,00,000 কেজি। এখন হুম, বছর শেষে দেখা গেল তোমার ঘরে আছে আর 1,00,000 কেজি। কত আছে? 1,00,000। আর এই ঘরে ছিল 4,00,000, হুম, কিনে কিনছি নিছো আরো 3,00,000। 3,00,000। বছর শেষে থাকতে হবে কত লক্ষ? দেখো তো কত লক্ষ? থাকতে হবে 3,00,000। না না, থাকতে হবে 7,00,000 না, আগে তো ছিল 4,00,000। কি? ও আচ্ছা আচ্ছা। আগে ছিল 4,00,000 আর 3,00,000, টোটালি আচ্ছা, থাকতে হবে 7,00,000, কিন্তু আছে কয় লক্ষ? 1,00,000। তাই থাকতে ও হতে, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বুঝছি বছর বুঝছি। শেষে আছে 1,00,000। এটাই ব্যবহৃত। হ্যাঁ, বাকি যেটুক আ- থাকবে এটাই হ্যাঁ, ব্যবহৃত। বছর শেষে আছে মাত্র 1,00,000, কিন্তু তোমার, ওটাই ব্যবহার করা কিন্তু হয়েছে, তোমার হ্যাঁ। ঘরে ছিল 4 আর 3 7,00,000, থাকতে হবে 7,00,000। 7,00,000 যখন নাই, ওই 6,00,000 হয় তুমি খেয়ে ফেলাইছো, নাই চুরি না, হয়ে ওটা গেছে, ব্যবহার করা নাই হইয়াছে। চুরি হয়ে গেছে, নাই ব্যবহার করেছো, নাই আগুনে পুড়ে গেছে, না এই হ্যাঁ, পণ্যটা কোনো কাজে ব্যবহার করা হয়েছে, এরকম না? হ্যাঁ। তাহলে এই জন্য বলা হয় ব্যবহৃত কাঁচামাল 6,00,000। এর নাম তো মুখস্থ আমরা করি, মুখস্থ করার দরকার নেই, ব্যবহৃত কেন নামটা না বুঝতে না, পেরেছে। মুখস্থ বলাচ্ছে না, এমনি আচ্ছা বলছি। ঠিক আছে, তাহলে এর নাম ব্যবহৃত কাঁচামাল। আরে দাগ রে। আচ্ছা, ব্যবহৃত কাঁচামালের পরে কি বসে মনে আছে? না, ব্যবহৃত কাঁচামালের পরে কি বসে? ব্যবহৃত কাঁচামালের পরে আমাদের বসে আছে যোগ প্রত্যক্ষ খরচ। ওকে, হুম, সরাসরি অঙ্কে বলে দেয় প্রত্যক্ষ খরচ অথবা প্রত্যক্ষ মজুরি। ওকে, হুম, প্রত্যক্ষ মজুরি অথবা অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটা নাম অঙ্কে বলে দিতে পারে। হ্যাঁ, বলেই দেয়, বলে দেয়। তাহলে অন্যান্য এই তিনটা খরচ আমাদের যোগ করতে হয়। মনে করে এই তিনটা খরচ আছে, মনে করে এটা 40,000, কথার কথা, এটা 20,000, এটা 10,000। এই যে তিনটা যোগ করলে আমাদের হবে 70,000। এই 70,000 আমাদের লাস্ট কলামে যোগ করে নেব। সরি, 70,000 শূন্য একটা বেশি হয়ে গেছে, 70,000 যোগ করলে 6,70,000। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা এবার, তারপরে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। কি বলো কি? যাকে মুখ্য ব্যয়। ইংলিশে বলা হয় প্রাইম কস্ট। কি বলা হয়? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। মানে এটা একটা মুখ্য মানে প্রধান, প্রাইম মানে প্রধান, এটা লাগবেই আমাদের। হ্যাঁ, না করলেই না। হ্যাঁ, এবার আমাদের এখানে এর সঙ্গে যোগ হয় কারখানা উপরিব্যয়। কারখানা কি বলো কি? উপরিব্যয়। এই কারখানা উপরিব্যয়কে তুমি উপরিব্যয় বলতে পারো, মনে থাকবে। হ্যাঁ, উপরিব্যয় না বলে উপরিব্যয় বলবা। ওকে, হুম, আচ্ছা, কারখানা উপরিব্যয়। এখন কারখানা উপরিব্যয় এর মধ্যে কি কি যাবে মনে রাখবা, সকল পরোক্ষ খরচ এবং সকল, যার সঙ্গে পরোক্ষ থাকবে, যার সঙ্গে কি থাকবে, আচ্ছা। পরোক্ষ থাকবে। আর যার সঙ্গে কারখানা থাকবে, কি থাকবে? কারখানা। যেমন আমি বলি কারখানা ভাড়া, কারখানা কর্মচারী বেতন, তারপরে পরোক্ষ মজুরি, পরোক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল, মানে সকল পরোক্ষ থাকলে এবং কারখানা থাকলে কারখানা রক্ষণাবেক্ষণ, এরকম। এই কারখানা সম্পর্কে আর পরোক্ষ সম্পর্কে বলা থাকলে এখানে চলে আসবে। এটা মনে করো আছে 1,00,000 টাকা, মনে করো, আমি অত লেখলাম না নামগুলা। না, সমস্যা নেই। তাহলে 7,70,000। ওকে, হুম, আচ্ছা, তারপরে আমাদের এরপরে কি যোগ হয়? এরপর আমাদের যোগ হয় প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক কি বলো কি? চলতি কার্য। চলতি কার্য মানে কি, একটা প্রতিষ্ঠানে মনে করো তোমার কিছু পণ্য এখনো তৈরি হয়নি, মাঝামাঝি অর্ধ প্রস্তুত। কি বলো ও কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মনে অর্ধ পড়ছে। প্রস্তুত মানেই প্রারম্ভিক চলতি কার্য।
প্রারম্ভিক কি বলো কি? চলতি কার্য। চলতি কার্য অথবা অর্ধ প্রস্তুত বা আধা তৈরি। এটা আমাদের যোগ হয় এখানে, মনে করো 30,000 যোগ হলো, মনে করো 30,000 ধরে নিলাম, যোগ করলে আমাদের 8 লক্ষ হয়ে গেল। এবার এর কোনো নাম নাই, এর কোনো কি নাম নাই। এবার এখান থেকে বাদ যাই সমাপনী চলতি কার্য। সমাপনী কি বলো কি? চলতি কার্য বা আধা তৈরি পণ্য। মনে করো আছে 30,000, বাদ দিলে হবে 7,70,000। ওকে, এটা নাম আছে, তবে মাঝে মাঝে এখানে আরেকটা জিনিস থাকে, নষ্ট বা অকেজ দ্রব্যাদি বিক্রয় মূল্য। নষ্ট বা কি বলো কি? অকেজ দ্রব্যাদি। এটা তোমাদের অ্যাডমিশনে লাগতে পারে, ইন্টারমিডিয়েটে খুব একটা থাকে না। অকেজ দ্রব্যাদির বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এটা মনে করো আছে 20,000, বাদ দেবে কত হবে? 7,50,000 না? 7,50,000। আমি একটা নাম মনে হয় মিসিং করেছি। এই যে কারখানা উপরিব্যয় যোগ করলে এটা নাম আছে, এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। কি বলা হয়? উৎপাদন ব্যয়। যাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। কি বলা হয়? প্রোডাক্ট কস্ট অথবা প্রোডাকশন কস্ট, একই। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, এবার এখানে এটা গেল, এর নাম হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। আগেরটা কি নাম ছিল বলো শুনি? আগেরটা কি নাম ছিল? উৎপাদন ব্যয়। এটা উৎপাদিত দ্রব্যের ব্যয়। এই নামটা মনে রেখো একটু। হ্যাঁ, দ্রব্যের ব্যয়। এবার এর সঙ্গে আবার যোগ হয় প্রারম্ভিক তৈরি দ্রব্য। এবার তৈরি বা প্রস্তুত। হ্যাঁ, প্রারম্ভিক কি হলো কি? তৈরি। পরীক্ষায় বলে দেবে প্রারম্ভিক তৈরি দ্রব্য বা প্রারম্ভিক প্রস্তুত দ্রব্য। হ্যাঁ, বা প্রারম্ভিক সম্পূর্ণ দ্রব্য, এরকম বলে দেবে। এটা মনে করো 1 লাখ, যোগ করলে কত হবে? 8,50,000। এবার এখান থেকে সমাপনী বাদ যাবে, তৈরি দ্রব্য বাদ যাবে, মনে করো 30,000। কি ইন্টারমিডিয়েট পড়াগুলো কি মিস করো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আমি ক্লোজ করে দেবো, এখানে ক্লোজ হওয়ার কথা না, আরো যাই। আচ্ছা, এটা বাদ দিলে আমাদের হবে 8,20,000। ওকে, এটার নাম হয় বিকৃত পণ্যের ব্যয়। কি হয়? বিকৃত পণ্যের ব্যয়। আচ্ছা, বিকৃত পণ্যের ব্যয়, এই যে নাম বিকৃত পণ্যের ব্যয়। বলতো এই বিকৃত পণ্যের ব্যয় কার থেকে বাদ দিলে মোট লাভ পাওয়া যায়? বিক্রয় থেকে। হ্যাঁ, এই অধ্যায়ে একটা কাজ আছে বিশদ আয় বিবরণী। কি আছে বলো কি? বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণী আমি তোমাদের শেখাবো না, কারণ তোমাদের আর্থিক অবস্থার বিবরণী এটা আছে। এটা কিছুই না, বিশদ আয় বিবরণী আমাদের যে ছকটা হয়, ছক কেটে ফেলবা। ছক কেটে 3টা টাকার ঘর হবে। প্রথমে বিক্রয় বসবে, তারপরে ওই যে বিকৃত পণ্যের ব্যয় ছিল সেটা বাদ দিলে মোট লাভ বের হবে। এরপরে পরিচালন খরচ বাদ দিব, পরিচালন খরচ বাদ দিব। এটা তো আমাদের ইন্টারমিডিয়েটে ছিল, এটা দরকার। আচ্ছা, এবার ওটা আমাদের পরীক্ষা খুব একটা ফ্যাক্ট না, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। ওকে, আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় আসতে পারে মুখ্য ব্যয়। কি বলো কি? না, প্রথম ব্যবহৃত কাঁচামাল। কি বলো কি? ব্যবহৃত কাঁচামাল, যেটা কিন্তু ইতিমধ্যে আমি ছকে দেখাইছি না, দেখাইনি? হ্যাঁ, দেখাই। ব্যবহৃত কাঁচামাল পরীক্ষায় আসতে পারে, এটা আসতে পারে। ওকে, এটা মানে আমরা জানি কি, প্রারম্ভিক কাঁচামালের সঙ্গে ক্রয় যোগ করে সমাপনী বাদ দেব। ওকে, এই ব্যবহৃত কাঁচামাল কিন্তু দেখো এক প্রকারে কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ের মতোই। খেয়াল করো তো, ওই যে আমাদের মজুত পণ্যের অধ্যায় লাগতো, যে প্রারম্ভিকের সঙ্গে তোমাকে তো গত সপ্তাহে শিখালাম, প্রারম্ভিকের সঙ্গে ক্রয় যোগ সমাপনী বাদ। আচ্ছা, এবার ব্যবহৃত কাঁচামালের পরে লাগে আমাদের মুখ্য ব্যয়। কি লাগে? মুখ্য ব্যয়। আমরা জানি যে ব্যবহৃত কাঁচামালের সঙ্গে প্রত্যক্ষ খরচ যোগ করলে কি পাওয়া যায়? মুখ্য ব্যয়। এটা আমি শিখালাম যে এর সঙ্গে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলেই হবে। তারপরে আমাদের লাগে হচ্ছে উৎপাদন ব্যয়। কি লাগে? উৎপাদন ব্যয়। এটা সে একই জিনিস, মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ করলে পাবো কি? উৎপাদন ব্যয়। কেবলই শিখালাম। ওকে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট একদম বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, সেটা হচ্ছে কনভার্সন কস্ট। কি বলো কি? কনভার্সন কস্ট। এই কনভার্সন কস্টের বাংলা হচ্ছে রূপান্তর ব্যয়। কি ব্যয়?
রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই রূপান্তর ব্যয়ের মধ্যে মনে রাখবা প্রত্যক্ষ মানে সকল প্রত্যক্ষ খরচ, সকল কি বলো কি, প্রত্যক্ষ খরচ। সকল প্রত্যক্ষ খরচ প্লাস কারখানা উপরিব্যয়, এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে রূপান্তর ব্যয়। ওকে, সকল প্রত্যক্ষ খরচ মানে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটার মধ্যে একটা থাকবে। আর এর সঙ্গে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় আমি বলেছিলাম সকল পরোক্ষ খরচ এবং যার সঙ্গে কারখানা থাকবে, এই সবগুলো যোগ করলে আমাদের পাবো কনভার্সন কস্ট অর্থাৎ রূপান্তর ব্যয় পাবো। ওকে ওকে, এটা আমাদের একটু জানার দরকার ছিল, জেনে গেলা। আচ্ছা, একটু এবার সবটা একটু আমরা একটু ঘাটাঘাটি করে আসি। দেখো তো, উৎপাদিত দ্রব্যের ব্যয় মনে করো অঙ্কে দেওয়া আছে, উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক তৈরি দ্রব্য যোগ করে সমাপনী বাদ দিলে কি পাওয়া যায়? বিক্রিত পণ্যের ব্যয়। অথবা দেখো তো, প্রারম্ভিক তৈরি দ্রব্যের সঙ্গে কি যোগ করতে হবে? প্রারম্ভিক তৈরি দ্রব্যের সঙ্গে কি যোগ করতে হবে? উৎপাদিত দ্রব্যের ব্যয়। ভেরি গুড ভেরি গুড, এটাই যে প্রারম্ভিক তৈরি দ্রব্যের সঙ্গে উৎপাদিত দ্রব্যের ব্যয় যোগ করার পরে সমাপনী বাদ দিলে কি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানেও সেই একই রকম, প্রারম্ভিক চলতি কার্যের সঙ্গে কি যোগ করতে হবে? ওই উৎপাদন কারখানা রিলেটেড যেগুলো। না 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 না, এটা 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 কারখানা যোগ করার পরে তো আমরা পেয়ে গেছিলাম যে উৎপাদন ব্যয় পেয়ে গেছি, এই যে উৎপাদন ব্যয়, অর্থাৎ প্রারম্ভিক চলতি কার্যের সঙ্গে আমরা উৎপাদন ব্যয়টা যোগ করে সমাপনী বাদ দিলে কি পাবো? ওই যখন দেখা আছে উৎপাদিত দ্রব্যের ব্যয়, কি পাবো বলো? উৎপাদিত দ্রব্যের ব্যয়। ওকে, ক্লিয়ার? আরেকটু বলো আগে। না, আরেকবার বলেন, এই লাস্ট একটু আরেকবার বলেন। আমি তো বললাম প্রারম্ভিক চলতি কার্যের সঙ্গে এই যে উৎপাদন ব্যয়, উৎপাদিত দ্রব্যের ব্যয় কি আছে এটা বুঝছি, কিন্তু এই তারপরে পরেরটা দিয়েছে কারখানা উপরিব্যয় দেখে মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ করলে যে ব্যয়টা পাওয়া যায় তার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক চলতি কার্য যোগ করে সমাপনী চলতি কার্য বিয়োগ করে পায় এটাই আমি একটু উল্টাই বললাম যে প্রারম্ভিক চলতি কার্যের সঙ্গে উৎপাদন ব্যয় যোগ করব, যোগ করার পরে সমাপনী বাদ দিব। আচ্ছা, এবার খেয়াল রাখি, কথা হচ্ছে এবার এটা একটু মনে রেখো, যে এটা মনে রেখো অধ্যায়ের ক্ষেত্রে এটা খুব ভালো করে মনে রেখো যে মোট ব্যয় প্লাস মুনাফা সমান বিক্রয় মূল্য। এই অধ্যায়ের ক্ষেত্রে এটা একদম ফরজে আইনের মতো, মোট ব্যয় প্লাস মুনাফা সমান কি বলো কি? বিক্রয় মূল্য। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি পরবর্তীতে কি করানো যায়। সূত্র সব টুকটাক লিখে দিলাম। এখান থেকে দেখো কি কি বের করা যাবে, এখান থেকে মুনাফা বের করা যাবে, এখান থেকে বিক্রয় মূল্য বের করা যাবে, এখান থেকে মোট ব্যয় বের করা যাবে, তিনটাই কিন্তু এখান থেকে বের করা যাবে না সমীকরণের মাধ্যমে। যখন আমি যদি বলি মুনাফা সমান কি, তাহলে মুনাফা সমান কি হয় বলো? বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে ব্যয় বাদ দিলে পাওয়া যাবে। এই একটা সূত্র ব্যবহার করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আবার দেখো তো এই সূত্রটা আমাদের খুব ভালো পরিচিত, যে বিক্রিত পণ্যের ব্যয় মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা বা মোট লাভ সমান কি? প্লাস করলে পরে বিক্রয় মূল্য। এবার এখান থেকে কিন্তু সবকিছু বের করা যাবে, মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে গেলে বের করা যাবে না বলো? আচ্ছা, এখান থেকেও কিন্তু আমাদের বের করা যাবে। ওখান থেকে কি সিদ্ধান্ত নিলাম, মানে বাসা বসে পড়বা নাকি করবা? টিচার নিয়েছ তো, টিচার নিবা নাকি? কোন টিচার? কি জানি, আসলে দেখতে পারবো। কে ঠিক করে দিল? আমো।
ঠিক করি, তোমার আম্মুকে ঠিক করে দিলে কি আবার ক্লাস টিচার? আমার খালাতো ভাই। কোথায় পড়ে? ও আমার সাথেই পড়তো সরকারি কলেজে। আপনাকে চেনে ও? আপনিও মনে হয় চেনেন নাকি জানি নাম না। কি? শাওন। শাওন মানে রাজনীতি করে শাওন নাকি? আরে না, তাহলে আমার সাথে পড়ে, মানে আমার ইয়ার তো। আচ্ছা তাহলে খেয়াল রাখো এবার, যে একটা অঙ্কে বললো যে যে মোট ব্যয় 2 লক্ষ টাকা। ওকে, মোট ব্যয় 2 লক্ষ টাকা, আর এবং বিক্রয়ের উপর মুনাফা 20%। ওকে, প্রচুর আসছে কালে। আমি তো এখনো আসবে, তাহলে বিক্রয় মূল্য কত? পরের দিন এটা খুব কাজে লাগবে নি, বিক্রয় মূল্য কত, ওই যে ক্রয় বিক্রয় অধ্যায় করলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার খেয়াল রাখি। এখন আমি বলেছিলাম যে কিন্তু দেখো এখানে মোট ব্যয় দেওয়া আছে, তাহলে দেখো তো মোট ব্যয় একটা সূত্র কিন্তু আমি লিখেছিলাম কিছুক্ষণ আগে, যে মোট ব্যয় প্লাস, এইটা সবাই অনেকে করতে চায় যে বিক্রয় যখন এত টাকা তখন এরকম এত ওটাও টাকা করাবো, ব্যয় ওটাও করে। করাবো ওই সবাইকে। কি নিয়মে? হ্যাঁ কিন্তু ওই ঐকিক নেমেই করাবো, কিন্তু আমাদের কথা হচ্ছে ওই জিনিসটা পাবো কোথায়, তাই না? আগে খেয়াল রাখি। সেটাই তো। হ্যাঁ, মোট ব্যয় প্লাস মুনাফা সমান বিক্রয়, তাই না? এটা কনফার্ম নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে বলছে বিক্রয়ের উপর মুনাফা। কার উপরে মুনাফা? বিক্রয়ের উপর। বিক্রয়, এবার এই কথাটা কিন্তু সমান মারি, হ্যাঁ কথায় আছে, এগুলো ফ্যাক্ট। এখন বিক্রয়ের উপর মুনাফা, এখন যদি বলে বিক্রয়ের উপর মুনাফা, আমরা জানি যার উপরে বলে, দেখো এখানে বলছে বিক্রয়ের উপর, কার উপরে? বিক্রয়ের উপর। যার উপর বলে সবসময় সেটা 100 হয়। কত হয়? 100। আচ্ছা ঠিক আছে, 100 পেয়ে গেলাম। এইবার বিক্রয়ের উপর মুনাফা কত পার্সেন্ট? 20%, মানে 20 টাকা। এবার দেখো তো আমাদের মোট ব্যয় কত হবে? 2 পাঁচ সমান করতে হলে 80 টাকা, তাহলে আমরা কিন্তু মোট ব্যয় পেয়ে গেছি। দেখো তো আমাদের অঙ্কেও কি দেওয়া ছিল? মোট ব্যয় 2 লক্ষ টাকা, এবং যেই জিনিসটা অঙ্কে দেওয়া থাকে সেই জিনিসটা বাম পাশে লিখতে হয়। কোন পাশে বলো কি? বাম পাশে। তাহলে এই যে মোট ব্যয় অঙ্কে দেওয়া আছে, তাহলে মোট ব্যয় যদি আমাদের 80 টাকা হয়, অঙ্কে চেয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 100 টাকা। 100। আচ্ছা, মোট ব্যয় যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 80। এবার মোট ব্যয় ছিল অঙ্কে 2 লক্ষ টাকা, যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে 100 গুণ 2 লক্ষ 80। তাহলে এটা কাটা গেল, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, তাই তো? এবার 50,000, এটা গুণ করলে 5 পাশে, অর্থাৎ 2.5 লক্ষ টাকা। কথা বলে কি? 2.5 লক্ষ। এখন আমাদের এটা বের হলো বিক্রয় মূল্য। কি বলো, কি বলো? বিক্রয় মূল্য। আচ্ছা, যদি অঙ্কে লাভ চাইতো, তাই না? এখন এটা এই যে এখন যদি আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য 2.5 লাখ, বিক্রয় মূল্য কত বলো কি? 2.5 লাখ। 2.5 লাখ। মোট ব্যয় কত আছে? 2 লাখ। বাদ দিলে লাভ পেয়ে যাবো, ওই সেই সূত্র ইউজ করে। এখন আমাদের অঙ্কে মনে করে এইভাবে করলাম না, তখন তোমার যদি আমাদের অঙ্কে বলা আছে লাভ বের করো, তখন তো আমরা বিক্রয় মূল্য বের করবো না, করবো? সবসময় অঙ্কে যেটা দেওয়া সেটা বামে। অঙ্কে ছিল মোট ব্যয় 80 টাকা, 80 টাকা হলে লাভ দেখো 20 টাকা, কারণ 20% মানে 20 টাকা না? এবার 1 টাকা হলে 20 ভাগ 80। এই যে এটা এবার কেন 20 লিখলাম, কারণ এবার মনে করো অঙ্কে লাভ চাইছে, বললাম মনে করো অঙ্কে কি বলো কি? লাভ তারপরে 100 এর ভিতরে 20 টাকা লাভ আর 80 টাকা খরচ। এবার অঙ্কে মোট ব্যয় ছিল 2 লক্ষ টাকা, তাই তো? এবার এই শূন্য কাটা, 4 দুগুণী 8, 4 50, মানে 50,000। দেখো লাভ কিন্তু 50,000 বেরিয়ে গেছে। লাভ চাইলে লাভ বসাবো, যেই জিনিসটা চাইবে সেই জিনিসটা এদিকে বসাবো।
হ্যাঁ, আর যে জিনিসটা অঙ্কে দেয়া থাকবে সেই জিনিসটা কি বলো কি বাম পাশে। বামে বসাবো। তাহলে কি অঙ্ক কি বোঝা গেছে না বোঝেনি তাই বলা যায়? হ্যাঁ, বোঝা গিয়েছে। তো এখন তুমি হচ্ছে খেয়াল রাখো